ইন্দ্রাণী চক্রবর্তী আবার চলে এসেছে আপনাদের পাবলিক ডেইলি বুলেটিনের আহ্বানে এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম করতে। আজকেও আমি একটা ছক নিয়ে আলোচনা করব, কারণ আমি পরপর এখন ছক নিয়ে আলোচনা করব, কারণ আমার গোচর বলা হয়ে গেছে, 12টা রাশি সম্পর্কে বলা হয়ে গেছে। যদি কেউ মিস করে থাকেন তাহলে দেখে নেবেন, কারণ আমার 12টা রাশি সম্পর্কে একদিন 6টা আর একদিন 6টা করে 12টা রাশি সম্পর্কে আমার বলা হয়ে গেছে। এখন সেই জন্য ছক নিয়ে আলোচনা করছি, কারণ ছক নিয়ে আলোচনা করলে অনেক মানুষের ধারণা অনেক কিছু ভালো হয় আর কি। যেমন আজকে একটা ছক আলোচনা করব, সেই জাতকের হচ্ছে গিয়ে তুলা লগ্ন কর্কট রাশি, 1965 সালে জন্ম এবং তার লগ্নে বসে রয়েছে, লগ্নে যে গ্রহগুলো রয়েছে, দ্বাদশ স্থানে যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো আমি একটু বলে নিই। তুলা লগ্ন, লগ্নে বসে রয়েছে শুক্র মঙ্গল, লগ্নে দ্বিতীয় বসে রয়েছে কেতু, তৃতীয় স্থান ফাঁকা, চতুর্থ স্থান ফাঁকা, পঞ্চম স্থানে বসে রয়েছে শনি বক্রী অবস্থায়। মানে তুলা লগ্নের যোগকারক গ্রহ হচ্ছে শনি, সেই শনি বসে আছে পঞ্চম স্থানে, মানে আনন্দ স্থানে, সন্তান স্থানে, পুত্রস্থানে। এবং পুত্রস্থান বললে ভুল হবে, পঞ্চম স্থান থেকে আমরা সন্তান স্থান, উচ্চ বিদ্যা ধরে থাকি। সেই সন্তান পঞ্চম স্থানে বসে আছে শনি বক্রী অবস্থায়। ষষ্ঠ স্থান ফাঁকা, সপ্তম স্থান ফাঁকা, অষ্টম স্থানে বসে আছে রাহু, নবমে বসে রয়েছে বৃহস্পতি এবং দশমে বসে রয়েছে, এটার রাশি হচ্ছে কর্কট রাশি, তাই দশমে বসে রয়েছে চন্দ্র। আচ্ছা, একাদশে বসে রয়েছে রবি, দ্বাদশে বসে রয়েছে নবমে বসে রয়েছে বৃহস্পতি, দশমে বসে রয়েছে চন্দ্র, একাদশে বসে রয়েছে বুধ, দ্বাদশে বসে রয়েছে রবি এবং লগ্নের দ্বাদশতম ঘরে কে বসে রয়েছে, দশমপতি একাদশপতি রবি, সে বসে রয়েছে দ্বাদশে। তাহলে পরিষ্কার হলো ছকটা। ছকটার হচ্ছে গিয়ে প্রথমেই বিচার করবো লগ্নে, যেহেতু শুক্র মঙ্গল রয়েছে, শুক্র হচ্ছে গিয়ে নিজের ঘর, শুক্র লগ্নে তুলা লগ্নের জাতকের তুলা লগ্নের অধিকারক গ্রহ শুক্র, সেই শুক্র দ্বিতীয় পতিকে নিয়ে লগ্নে বসে রয়েছে। এই শুক্র মঙ্গল যোগটা এক প্রকার খুব ভালো বলা যায়। শুক্র মঙ্গল যোগের জন্য তারা কি নিজ চেষ্টায় তারা প্রচুর অর্থ উপার্জন করতে পারে, তারা যেটা করব ভাবে মনে মনে স্থির করে, তারা সেটা একদিন না একদিন সেই জায়গাতে পৌঁছেই যায়। দ্বিতীয় কেতু থাকার জন্য কি হয়, দ্বিতীয় কেতু থাকার জন্য এই জাতকের প্রচুর গুপ্ত অর্থ থাকে এবং সে অর্থ বা ব্যাংক ব্যালেন্স সে অনেকে বাড়ির লোকজন, আত্মীয় স্বজন বা কেউ তার পরিবারে, এমনকি তার স্ত্রীও পর্যন্ত জানে না, এরকমভাবে সে অর্থ সঞ্চয় করে রাখে। এটা তার একটা অভ্যেস বলতে পারে। আর চতুর্থপতি পঞ্চমপতি শনি, সেই শনি বসে রয়েছে তুলা লগ্নে, যোগকারক গ্রহ হচ্ছে গিয়ে শনি, সেই শনি বসে রয়েছে আনন্দ স্থানে, পঞ্চম স্থানে বক্রী অবস্থায়। ফলে কি হচ্ছে, এই জাতকের সন্তান স্থান ভালো বলা যায়, অর্থাৎ এর শনি পঞ্চমে থাকলে আমি লক্ষ্য করে দেখেছি সেই সব জাতকের বেশিরভাগই পুত্র সন্তান হয়। এটা একদম পুরোপুরি স্পষ্ট না, অন্য গ্রহের দৃষ্টিও দেখতে হবে, বৃহস্পতির দৃষ্টি আছে কিনা দেখতে হবে। তবে শনি পঞ্চমে বসে থাকলে তাদের একটা পুত্র সন্তান কিন্তু হয়েই থাকে। এবং এই জাতক যেমন উচ্চ বিদ্যায় পারদর্শী হবে, তেমন এই জাতকের সন্তানও কিন্তু সন্তান স্থান ভালো বলা যায় এবং সন্তানও কিন্তু ভালো পড়াশোনায় হবে। এটা হলো কি জাতকের ছক অনুযায়ী পুত্রস্থানটা ভালো সেটা বলা যায়। এবার পুত্র যে জন্ম নিয়ে যে সালে জন্মেছে বা যে ইয়েতে জন্মেছে তার উপর নির্ভর করে, কিন্তু জাতকের পুত্রস্থান ভালো হওয়ার থেকে সেটা বলা যায়। আর হচ্ছে কি ষষ্ঠ স্থান, সপ্তম স্থান, সপ্তমপতি মঙ্গল লগ্নে বসে রয়েছে, লগ্নে বসে থাকার জন্য প্রবল ভৌমদোষ তৈরি করেছে। ভৌমদোষ বলতে আমরা বাংলায় যেটাকে ভৌমদোষ বলি, হিন্দিতে মাঙ্গলিক বলে। মাঙ্গলিক আর ভৌমদোষ হচ্ছে একই জিনিস। লগ্নের দ্বিতীয়, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে মঙ্গল যদি থাকে তাহলে হয় গিয়ে তারা মাঙ্গলিক। মাঙ্গলিক বলতে আমরা ভয় পাই যে মাঙ্গলিকটা কি জিনিস। মাঙ্গলিক বলতে যদি স্বামী হাজব্যান্ডের মাঙ্গলিক হয়, হাজব্যান্ড মাঙ্গলিক হন, স্ত্রী যদি মাঙ্গলিক না হন তাহলে কি হয়, তাহলে হয় কি তার স্ত্রী কোনো কারণবশত একটু অসুস্থ থাকে, অনেক সময় বয়সকালে দেখা যায় যে স্বামীর আগে স্ত্রী মারা গেছেন, এরকম হয় মাঙ্গলিক হলে, বা বেশিরভাগ সময় অসুস্থ থাকে। আবার স্ত্রীর ক্ষেত্রে দেখা যায় বা বিচ্ছেদও হয়, অনেক সময় কিন্তু এই মাঙ্গলিকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। আবার স্ত্রী যদি মাঙ্গলিক হয়, স্বামী যদি মাঙ্গলিক
না হয়ে থাকে, তাহলে দেখা যায় কি যে স্বামী অসুস্থ হচ্ছে বা বছরের প্রায় সময় তার চিকিৎসার পেছনে একটা ব্যয় হচ্ছে, বা স্বামী স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি লেগে থাকে, কোনো মিল থাকে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল বলে যে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে মিল, সেই সম্পর্কের মধ্যে কোনো মিল থাকে না, দুজনের মতে চলে, এই জিনিসটাও দেখা যায়। আর হচ্ছে কি মঙ্গলের আরেকটা প্রভাব হচ্ছে মঙ্গল সপ্তম থেকে, এর সপ্তমপতি মঙ্গল লগ্নে বসে রয়েছে, ফলে এর ভৌমদোষ প্রবলভাবে হয়েছে। যেহেতু বললাম যে লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশে মঙ্গল প্রচুরভাবে মাঙ্গলিক যোগ করে, ভৌমদোষ তৈরি করে। এখান থেকে উদ্ধারের একটাই উপায় হচ্ছে যে যারা মাঙ্গলিক জানবেন বা ভৌমদোষ আছে যাদের ছকে জানবেন, তারা অবশ্যই ছক বিচার করে বিবাহ করবেন, পরবর্তী জীবনে যাতে অসুবিধা না হয়। মানে মাঙ্গলিক মেয়ের সাথে বিয়ে করলে তাদের এই যোগটা কিন্তু কেটে যায়, পুরোপুরি কাটে না কিন্তু কিছুটা কেটে যায়। মাঙ্গলিক মেয়ের সাথে যদি সে বিয়ে করে তাহলে সেও মাঙ্গলিক, পাত্রও মাঙ্গলিক, পাত্রীয় মাঙ্গলিক, বা পাত্রীয় মাঙ্গলিক, পাত্র মাঙ্গলিক, ফলে সেই যোগটা কিন্তু পুরোপুরি কাজ করে না, তখন সেই যোগটা খারাপ ফলটা বেশিরভাগ দিকেই দেখা যায় কেটে যাচ্ছে। এবার হচ্ছে কি নবমে বৃহস্পতি থাকার জন্য এরা পিতার স্থান থেকে কোনো উপকার পাবে এবং পিতার প্রতি এদের একটা স্নেহ ভালোবাসা সবকিছু থাকবে, এবং পিতার থেকে কোনোভাবে উপকৃত হওয়া, মানে পিতার থেকে সব রকম সহযোগিতা এরা পেয়ে থাকে। যেহেতু নবম স্থান থেকে আমরা পিতৃস্থান ধরে থাকি, সেহেতু পিতার থেকে এরা কোনো সাহায্য হোক বা কিছু হোক বা নানা ধরনের সহযোগিতা পিতার কাছ থেকে এরা পেয়ে থাকেন। আর একটা হচ্ছে এর লগ্নে শুক্র থাকার জন্য, যেহেতু লগ্নের অধিকারক শুক্র, সেই শুক্র লগ্নে থাকার জন্য এদের হাতের লেখা, যে কোনো আঁকার বিষয় হোক বা কোনো ছবি দেখা বা ছবি আঁকার বিষয়, সবকিছুতে এদের একটা আলাদা পারদর্শিতা থাকবে। আর একটা হচ্ছে গিয়ে দশমে চন্দ্র থাকার জন্য, দশমে চন্দ্র নিজস্ব ঘরে, মানে কর্কট রাশি যেহেতু, দশমে চন্দ্র নিজস্ব ঘরে থাকার জন্য এদের কর্মের জায়গার কোনো অসুবিধা থাকবে না, এবং এরা মানে জল জাতীয় বা মৃত্তিকা জাতীয় জায়গায় কর্ম করে থাকবেন। মানে হচ্ছে কি জল জাতীয় জায়গা, জলের যে জলীয় যে বিভাগ আছে সেই বিভাগে কাজ করবেন, বা মৃত্তিকা জনিত মানে বিএলআর অফিস, তারপরে হচ্ছে গিয়ে আরো এই ধরনের যে সব অফিসগুলো আছে সেই সব অফিসে এদের কাজ করার যোগ দেখা যায়। এই জাতকের ছকটায় দেখা যায় এ সরকারি চাকরি করছে, এবং সে সরকারি চাকরি এবং জলীয় বিভাগেই সে চাকরিটা করে, বা নেভি যেহেতু নদী সমুদ্রের সাথে সম্পর্ক থাকে, জলের সাথে সম্পর্ক থাকে, এই ধরনের চাকরি এদের কিন্তু হবেই। চন্দ্র এই ধরনের চাকরি দিয়ে থাকে। আর হচ্ছে গিয়ে দশমপতি হচ্ছে চন্দ্র এবং একাদশপতি হচ্ছে রবি। একাদশপতি রবি দ্বাদশে থাকার জন্য এবং দ্বাদশপতি বুধ একাদশে থাকার জন্য এদের কিন্তু ক্ষেত্র বিনিময় হয়েছে কার সাথে? দ্বাদশপতির সাথে একাদশপতি। এই একাদশপতি দ্বাদশে থাকার জন্য এদের যে জীবনে অহেতুক ব্যয়, সারা জীবন এদের অহেতুক ব্যয় থেকেই যাবে, জীবনের শেষ দিন পর্যন্ত এদের অহেতুক ব্যয় হয়ে যাবে। কারণ একাদশ স্থান থেকে আমরা আয়স্থান ধরি, এই আয়স্থান থেকে আমরা আয় ধরে থাকি। এই আয়টা কি করবে? এই আয়টা যেহেতু দ্বাদশপতি একাদশে রয়েছে, দ্বাদশ স্থান থেকে আমরা ব্যয় ধরি, ব্যয়স্থানের অধিপতি একাদশে রয়েছে, মানে আয়স্থানে রয়েছে, এবং আয়স্থানের অধিপতি দ্বাদশ স্থানে রয়েছে। ফলে কি হচ্ছে, এদের জীবনটা মানে প্রতিদিনের জীবন, মানে আজকের জীবন আজকের মতো ব্যয়, কালকের জীবন কাল, এদের জীবনে কোনো ব্যয়ের সীমা নেই, মানে সবসময় এদের জীবনে ব্যয় হতে থাকবে। কিন্তু দ্বিতীয় কেতু থাকার জন্য এরা কিন্তু অর্থ সঞ্চয় করবে, কিন্তু অর্থ সঞ্চয় করবে। এই দ্বিতীয় কেতু থাকার জন্য তারা অর্থ সঞ্চয় যেমন করছে, কিন্তু এদের জীবনের বেশিরভাগ অর্থটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, ব্যয়ের মানে অহেতুক ব্যয় হয়ে যাবে। কারণ রবি একটা আমাদের জীবনের সূর্যের মতো, সূর্য আমাদের জীবনকে আলোকিত করে, সেই সূর্য যদি ব্যয়স্থানে থাকে সে বিশালভাবে ব্যয় করিয়ে দেয়, অহেতুক ব্যয় করে দেয়, তার ফলে গিয়ে তার জীবনের সচ্ছলতাটা সে নষ্ট হয়ে যায়। এবং দ্বাদশপতি বুধ যেখানে বুধ থেকে আমরা বুদ্ধির বিচার করি, সেই বুদ্ধি একাদশে, দ্বাদশপতি বুধ সেই একাদশে থাকার জন্য সে প্রবল বুদ্ধিটা দিতে পারছে না, এবং দ্বাদশপতি বুধের কাজ করছে একাদশে গিয়ে সে ব্যয়ের ভাবটাই দেখিয়ে দিচ্ছে, তার কারণ তার কাজ হলো ব্যয় করা, যেহেতু সে ব্যয়পতি সেই জন্য ব্যয় করিয়ে দিচ্ছে। আর একাদশপতি রবি সে হচ্ছে কি উপার্জনের অধিপতি, সে করছে কি দ্বাদস্থানে রয়েছে। ফলে এ যদি জীবনে 100 টাকা রোজগার করে 95 টাকা খরচ করবে, 5 টাকা সঞ্চয় করবে, এটা হলো গিয়ে সোজা হিসাব। ফলে আমি দেখতে পাচ্ছি এই জাতকের সারা জীবনই ব্যয়মূলক বলা যায়। তাহলে জাতকের আজকে হলো গিয়ে তুলা লগ্ন আর কর্কট রাশি, এইরকম একটা ছক পেয়েছি। এই ছকের আমি একটা বিচার করলাম, তা এই ধরনের ছকের যাদের মোটামুটি
দেখতে পাবেন যে তুলা লগ্ন বা কর্কট রাশি শনি এরকম রয়েছে, তাদের দেখবেন যে তাদের এই ধরনের প্রভাবটা পড়বে তাদের ছকে, বা যাদের এই সালে জন্ম তাদের ছক এই ধরনেরই ছক হবে, তারা তাদের ছকটা মিলিয়ে নেবেন, তাদেরও জীবনে দেখবেন এই ধরনের প্রভাব পড়ছে। তাহলে আজকে আমি বলতে চাই এই জাতকের উপায় কি, এখান থেকে বেরোনোর উপায়, এই যে ব্যয়ের থেকে বেরোনোর উপায় কি। এই জাতককে যেহেতু তুলা লগ্ন আর হচ্ছে গিয়ে কর্কট রাশি, সেই জন্য আমি বলবো এই জাতকের মায়ের পুজো করা দরকার, দক্ষিণাকালীর পুজো করা দরকার, আর শিবের পুজো করা দরকার, প্রচুর পরিমাণে শিব ভক্ত হওয়া দরকার। এবং চঞ্চল মস্তিষ্ক, তো বুধ যেহেতু একাদশ টাকার জন্য যে অর্থ ব্যয়টা হচ্ছে, এই অর্থ ব্যয়টা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হলো শিবের পুজো করতে হবে এবং দক্ষিণাকালীর পুজো করতে হবে। এই দুজনের পুজো করলে এরা একটু অহেতুক যে অর্থ ব্যয় হচ্ছে সেখান থেকে একটু মুক্তি পাবে। তবে এই জাতকের শনি পঞ্চমে আছে, সেই জন্য এরা কিন্তু ঠাকুর ভক্ত হয়ে থাকেন আর কি, এটা ছক বলছে এটা ঠাকুর ভক্ত হয়ে থাকেন। এদের শারীরিক দিকটা বলি, যেহেতু সপ্তমপতি মঙ্গল এবং অষ্টমপতি শুক্র লগ্নে বসে রয়েছে, এদের প্রোস্টেটের প্রবলেম হবে, লিভার জনিত সমস্যা দেখা দেবে। তারপর হচ্ছে গিয়ে এরকম গুহ্য যে রোগগুলো আছে, গুপ্ত যে রোগগুলো আছে, সেই রোগগুলো কিন্তু এই জাতকের মধ্যে দেখা যাবে এবং জাতকের মধ্যে হয়েও থাকবে। এটাই হচ্ছে গিয়ে এই জাতকের পুরোপুরি ছকের বিচার বিশ্লেষণ হয়ে গেল। আজকের মতো তাহলে এখানেই আসি, আজকের মতো তুলা লগ্ন কর্কট রাশির ছকটা বিচার করলাম। নেক্সট দিন এরকমই একটা ছক নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।